আমার আজকের নিবেদন সরঞ্জিৎ চক্রবর্তীর ঝাল লজেন। আজকের গল্পটি পড়ে আমিও আমার ছেলেবেলার দিনগুলোতে ফিরে গেছি। যেন সেই পুরনো বাড়ি, বড় ছাদ, লোডশেডিং হলে বাড়ির সবার সাথে বসে গল্প, গান, হইচই, পুরনো পাড়া। আগের মতো কিছুই যদিও নেই, তবে সেসব মনে পড়লে মনে হয় যেন অনেক দিন পর বন্ধ জানলা খুলে এক রাশ টাটকা আলো বাতাস ঢুকে এলো। ঝাল লজেন বইটি সরঞ্জিৎ চক্রবর্তীর ছেলেবেলার কথা। আসুন, বইটি পড়তে পড়তে আমরাও কিছুক্ষণের জন্য ফিরে যাই সেই সব সোনায় মোড়া দিনগুলোতে। আমাদের বাড়ি ছিল বাটানগরে, মানে ঠিক বাটানগর নয়, তার পাশের ছোট্ট মফস্বল নুঙ্গিতে। কিন্তু বাটানগর নামের ছোট্ট টাউনটা নুঙ্গির একদম পাশে বলে গোটা অঞ্চলটাকেই চলতি কথায় বাটানগর বলা হয়। সেইখানেই ছোট্ট একটা পাড়া, নাম সর্দার পাড়া। রামবচনের গলি পার করে স্টেশন রোড দিয়ে একটু এগিয়ে অরুণাচল ক্লাবের উল্টো দিকে বাঁ হাতে মোড় নিয়ে ঢুকলেই সেই পাড়া। আর সেই পাড়ার প্রথম বাদিকের যে বাড়িটার মধ্যে দিয়ে একটা নারকেল গাছ উঠে গিয়েছে, সেটাই ছিল আমাদের বাড়ি। হ্যাঁ, বাড়িটা দেখতে একটু অদ্ভুতই ছিল। বড় দোতলা বাড়ি, সাদা রঙের, বেশ ছড়ানো। আর তার রাস্তার দিকের দোতলার বারান্দা ফুঁড়ে, 3 তলার ছাদ ফুঁড়ে একটা নারকেল গাছ উঠে গিয়েছে আকাশের দিকে। মনে আছে, ছাদে দাঁড়িয়ে আমরা হাত বাড়িয়েই নারকেল পাতা ছিঁড়তাম। তারপর সেই পাতা দিয়ে ঘড়ি বানিয়ে পড়তাম। সারা বাটানগরে এমন বাড়ি আর একটাও ছিল না। আমাদের বাড়ি বলছি বটে, কিন্তু আসলে এই বাড়িতে নিচের তলায় ভাড়া থাকতাম আমরা। কিন্তু ওই বয়সে আমার তোমার বলে ভাগ করাটা সেভাবে তো মনে আসে না, তাই আমারও আসতো না। বাড়িটায় ছিল 2.5খানা ঘর, একটা চৌকো ঢাকা বারান্দা, রান্নাঘর আর স্যাঁতস্যাঁতে ছোট্ট একটা বাথরুম। বাড়ির পাশেই ছিল উঠোন, আর সেই উঠোনের গা ঘেঁষে ছিল পুকুর। বাড়িতে ঢোকার মুখেই ছিল একটা কোল্যাপসিবল গেট। সেই গেটে আমরা ভাই বোনেরা ঝুলে ঝুলে কন্ডাক্টর খেলতাম। ছোটবেলায় অনেক কিছু হতে চাওয়া আমার মনটা মাঝে মাঝে কন্ডাক্টরও হতে চাইতো। কাঁধে মায়ের ব্যাগ ঝুলিয়ে আর নকাকার জমানো বাসের টিকিটগুলো বুড়ো আঙুল দিয়ে চিরিক চিরিক করতে করতে চিৎকার করতাম, আসুন আসুন, ঠেলাঠেলি করবেন না, পিছনের দিকে এগিয়ে যান। নিউল্যান্ড, বাটামোড়, ব্রিজ, বেলঘরিয়া, পুরী, দার্জিলিং, দেরাদুন, আসুন। যে পুকুরটার কথা বললাম সেটা ছিল যোগেন সর্দারের পুকুর। বেশ বড় ছিল পুকুরটা। মাঝে মাঝে ফ্লুরোসেন্ট রঙের কচুরিপানায় ভরে যেত গোটা পুকুর। আবার সেটা পরিষ্কার করালেই সবুজ রঙের জল বেরিয়ে পড়ত। জলে কেমন যেন একটা হালকা বুনো গন্ধ ছিল। পুকুরের এক পাড়ে ছিল বড় বাঁশঝাড়, আর অন্যদিকে একটা কলা বন। পুকুরে নামবার জন্য ভাঙাচোরা ঘাট ছিল একটা, কিন্তু জল ভালো ছিল না বলে আমার কোনোদিনই সাঁতার শেখা হয়নি। তবে আসল কারণটা হলো ভয়। জলে খুব ভয় লাগতো আমার, কেমন যেন দম বন্ধ হয়ে আসতো। তাই মা, কাকা, মিষ্টি দাদু ও অন্যরা সাঁতার কাটলেও আমি পাশে দাঁড়িয়ে ওদের খুশি হতে দেখে, আনন্দ করতে দেখে নিজেও খুশি হয়ে উঠতাম। ওই যে উঠোনটার কথা বললাম, তার পাশে সিমেন্টে বাঁধানো একটা ছোট্ট চাতাল ছিল। সেই চাতালের পাশে ছিল একটা টিউবওয়েল। বাড়িতে একটা ছোট্ট বাথরুম থাকলেও মেয়েরা ছাড়া বাকি আমরা সবাই ওই টিউবওয়েলের জল পাম্প করে নিয়ে সিমেন্টে বাঁধানো চাতালে দাঁড়িয়ে মাথায় ঢালতাম। ছোট্ট বাথরুমটা ছিল আমার ভয়ের জায়গা।
শ্যাওলা ধরা মেঝে, এক পাশে বালতি ভরা জল। বাথরুমের ওপরে একটা চৌকো মতো ফুটো ছিল। রাতে বাথরুম করতে গিয়ে ওই দিকে তাকাতে ভয় করতো খুব। বাবা যে উত্তম কুমারে বিকেলে ভোরের ফুল সিনেমার ভূতের গল্পের অংশটা বলেছিল, খালি মনে হতো ওই চৌকো দিয়ে অমন একটা কালো লোমশ হাত বেরিয়ে আসবে আমাকে ধরতে। এছাড়াও ছিল নিশির ভয়। আমাদের বলা হতো রাতে নাকি নিশি এসে নাম ধরে ডাকে, 3 বার ডাকে, আর সেই ডাকে যদি কেউ সাড়া দিয়েছে ব্যাস, তাহলে নিশি তাকে নিয়ে চলে যায়। রাতে শোয়ার সময় আমার মনে হতো যেই ডাকুক আমি বাবা কাউকে সাড়া দেব না। রাতে ঘুমানোর আগে বালিশে তাই ভগবানের নাম লিখতাম, প্রার্থনা করতাম নিশি যেন না ডাকে। আমাদের বাড়িটা ছিল এক মুঠো, চড়াই পাখির বুকের মতো। কোল্যাপসিবল গেট দিয়ে ঢুকে একটুখানি গিয়েই শেষ। তবু তার মধ্যে আমরা অনেকে থাকতাম। সকালে রান্না করতো মা, আর বিকেলে কাকিমা। আমরা ডাকতাম কাকুমা বলে, সেজ কাকার স্ত্রী। বাবারা 5 ভাই, জেঠু আর ছোট কাকা থাকতো দুর্গাপুরে। বাবা মেজো। বাবার পরে ভাই সেজ কাকা, যাকে আমি অদ্ভুত কারণে ভাইপো বলে ডাকতাম। সে, তার স্ত্রী ও একমাত্র ছেলে টিটুকে নিয়ে থাকতো আমাদের সঙ্গে। আর থাকতো 9 কাকা, ঠাকুরদা ও ঠাকুমা। 9 কাকাকে আমি বলতাম পঙ্কা, আর ঠাকুরদাদাকে বলতাম মিষ্টি দাদু। আর থাকতো পিসিরা, না এই বাড়িতে নয়, তবে খুব কাছেই। নিঃশ্বাস বন্ধ করে এক দৌড়ে চলে যাওয়া যায় এমন দূরত্বে। কাছে ছিল বলেই প্রায় তারাও এসে আমাদের ওই বাড়িতেই থাকতো। আর রোজ জগতলা বলে বাটানগরের উত্তর দিকে একটা জায়গা থেকে আসতো মিষ্টি দাদুর অন্য 2 ভাই, মানে আমার কুট্টি দাদু আর ছোট দাদু। এদের আসার আমাদের ওই বাড়িটা প্রায় রোজ ছোটোখাটো একটা পাড়া হয়ে উঠতো যেন। তবু কোনোদিনও ভিড় বলে মনে হতো না আমার। সন্ধে হলেই যখন লোডশেডিং হতো, বাবা আমাদের নিয়ে বসতো ওই উঠোনটায়। চাঁদের আলোয় মাদুর পেতে বসতাম আমরা। বাড়িওয়ালা জেঠু আর জেঠুর স্ত্রী, যাকে আমরা মাম্মাম বলতাম, তাদের ছেলে শঙ্করদা আর মেয়ে সোমাদিও এসে যোগ দিত ওই জমায়েতে। বাবা নেপাল থেকে একটা টেপ রেকর্ডার কিনে এনেছিল, ন্যাশনাল প্যানাসনিকের। ছোট্ট মফস্বল শহরে সে ছিল এক আশ্চর্যের জিনিস। সেই রেকর্ডারে গান রেকর্ড করা হতো। 9 কাকা, মানে আমার পঙ্কা, বাজাতো হারমোনিয়াম, আর সোমাদি গাইতো গান। আমার পিস্ততো দিদি বুইদিও গলা মেলাতো, আর আমার খুড়তুতো ভাই টেটুও কিছু পরে ওর সেই 5-6 বছরের নিজের উচ্চারণে যোগ দিত গানে। একটা গান ছিল, আমি কান পেতে রই। ওই গানটায় কি ছিল কে জানে। পঙ্কা বা সোমাদি গানটা ধরলেই কিসের যে একটা কষ্ট হতো আমার। মনে হতো বুকের মধ্যে আচমকা কেমন যেন একটা কুয়াশা নেমে এলো, কেমন যেন বাতাস কমে এলো চারিদিকে। গলার ভেতর কিসের যেন একটা ব্যথা। আমি আজও জানি না সেই 8-9 বছর বয়সে আমার কেন অমন হতো, বা আজ এই মধ্য 40-এ এসেও ওই গানটা শুনলে কেন এমন হয়। কিন্তু গানটা অমন জমায়েতে প্রায়ই হতো, আর আমি প্রাণপণে মাথা নিচু করে বসে থাকতাম, যাতে কেউ আমার চোখের জল দেখতে না পায়। এমনিতেই কষ্টের গান শুনলে বা সিনেমা দেখলে আমি কাঁদি বলে ভাই বোনেরা আমায় খ্যাপাতো। সেখানে যদি দেখতো গান শুনেও এমন হচ্ছে, তাহলে আর মান সম্মান বাকি থাকতো না কিছু। আমি যেই সময়ের কথা বলছি, তখন ছেলেরা কাঁদে নার যুগ। কোনো ছেলে কাঁদলেই তাকে মেয়ে বলা হতো। ছোট্ট মফস্বল শহরে বাইরের পৃথিবীর খবর খুব কিছু আসতো না। জেন্ডার বায়াসনের ছিল খুব।
কাজকর্ম থেকে ইমোশন সব কিছুই ছেলে আর মেয়ে এই দুই ভাগে ভাগ করা থাকতো। আমরা তখন বুঝতাম না যে মেয়েদের সহ্য গুণ আর ধৈর্য এবং সাহস ছেলেদের থেকে অনেক অনেক বেশি। সেই 8-9 বছরেও আমার ওই ভাগের পুরুষ চিহ্নিত দিকে থাকার চেষ্টা করতাম। কাউকে চোখের জল দেখিয়ে ফেলার মতো অপুরুষোচিত কাজ করতে চাইতাম না। একসময় কারেন্ট চলে আসতো। ছোট পাড়ায় সন্ধ্যা আকাশের তারার মতো পুট পুট করে জ্বলে উঠত। আমাদের গান কবিতার আসর ভেঙে যেত, কিন্তু ওই গান, ওই সুর মনের মধ্যে গুনগুন করে বেজেই চলতো। সারা সন্ধে পেরিয়ে রাত পেরিয়ে সেই গান খুব মৃদু আর লাজুক স্বরে আমার মধ্যে বাজত। খেতে বসে কেন জানি না কষ্ট হতো, মা বকতো। রাতে বাবার পাশে শুয়েও ঘুম আসতো না। বিছানার পাশের জানলা খোলা থাকতো। জানলার পাশে সেই উঠোন আর তার পাশেই সবুজ জলের পুকুর। সেই পুকুর থেকে ভেসে আসতো হাওয়া। জানলা দিয়ে ঝকঝকে আকাশ দেখতাম। দেখতাম কালপুরুষ ধীরে ধীরে সরে যাচ্ছে আকাশে। মিষ্টি দাদু কালপুরুষ চিনিয়েছিল আমাদের। ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক, কোমরে আবার বেল্ট, পায়ের কাছে কুকুর, লুব্ধক। সেই কালপুরুষের দিকে তাকিয়ে ভাবতাম, সেও কি কান পেতে রয়েছে? তারপর কখন যে ঘুমিয়ে পড়তাম। ঠিক সকাল 7টায় উঠিয়ে দিত মা। ব্রাশে পেস্ট দিয়ে দাঁড়াতাম উঠোনে। আকাশ নীল, কালপুরুষ নেই, কিন্তু জানতাম আলোর ওদিকে সে আছে কোথাও, কান পেতে দাঁড়িয়ে আছে, একা। বড় হওয়ার পর বুঝেছি এমন কত মানুষই যে অন্য মানুষের জন্য আলোর অন্যদিকে নিভৃতে দাঁড়িয়ে থাকে, কান পেতে রয়। শঙ্করদা ছিল খুব দুষ্টু। দোতলা থেকে দাঁত ব্রাশ করে আমার মাথায় জল ঢালতো, আর ওতেই আমার আড় ভাঙত। আধ ভেজা হয়ে দাঁড়িয়ে অক্ষম আক্রোশে হাত পা ছুটতাম আমি। শঙ্করদা সহ সবাই হাসতো আমায় দেখে। শুধু সমাধি রাগ করতো শঙ্করদার ওপরে, বারণ করতে। নিচে নেমে এসে আমার মাথা মুছিয়ে দিয়ে বলতো, ও বাজে ছেলে, রাজা, তুই ওকে একদম পাত্তা দিবি না। এই সমাধি ছিল আমার মতো সমস্ত দুর্বলদের একমাত্র ভরসা, মাঝ সমুদ্রের একমাত্র কাঠ। কিন্তু ওইখান থেকেই শুরু হয়ে যেত দিন। মিষ্টি দাদুর বাজারে যাওয়া, মায়ের রান্নার তোড়জোড়, বাবার অফিসে বেরোবার তাড়া, আমাদের স্কুলে যাওয়ার আগে রুটিন দেখে বই গোছানো, আরও কত কি। মফস্বলের পাড়া, ছোট, সবাই সবাইকে চিনত। আশেপাশের বাড়ি থেকে দিদি কাকিমারাও এসে পড়তো ছুটির দিনগুলোয়। বাড়ির সামনে ছোট্ট যে অরুণাচল ক্লাব, তার ছেলেপিলেরাও ফ্রিজের জল, চা, এসব নানান আবদার নিয়ে হাজির হতো যখন তখন। মা কাউকে ফেরাতো না। সব মিলিয়ে সারা বাড়ি গমগম করত। রাতে একাকী নিশ্চুপ বাড়িটা যেন আলোর অন্যদিকে চলে গিয়ে দাঁড়িয়ে থাকতো, অজানা কেউ হয়ে। কত বছর কেটে গিয়েছে। আমরা কতদিন হলো বাটানগর ছেড়ে চলে এসেছি কলকাতায়। তবু আজও বাটানগর গেলে আমি একবার আমার ছোটবেলার পাড়া সেই পুরনো রাস্তায় যাই। নির্জন বাড়িটাকে দেখি সেই বারান্দার মধ্যে দিয়ে উঠে যাওয়া নারকেল গাছটাকে, দেখি পুরনো কোল্যাপসিবল গেট, সাহাদের লাইন বাড়ি, মালা পিসিদের বাড়ির সেই ইটের টাল, যেখান থেকে একবার কত কিউটে সাপের বাচ্চা বেরিয়েছিল। আর দেখি সেই নির্জন গলিটাকে, যা এঁকে বেঁকে চলে গিয়েছে আমার ছোটবেলা থেকে বড়বেলা অবধি। কোনো কারণ নেই, তবু চোখে জল আসে। একসময় আলো আর আনন্দে ভরা বাড়িটাকে এখন কেমন যেন বৃদ্ধাবাসে একলা দিদিমার মতো লাগে। যেন দেখতে পাই মিষ্টি দাদু বাজার নিয়ে ঢুকেছে, মায়ের রান্নার গন্ধে ছোট্ট তুলোর বলের মতো আমাদের কুকুর টোপর গুটি গুটি এগিয়ে যাচ্ছে খাবার থালার দিকে।
দেখি ভাইপো আমার জন্য কিনে আনছে ক্যাম্বিসের বল, পঙ্কা নিয়ে আসছে আমলকির ছোট্ট প্যাকেট, বাবা গল্প বলছে কিভাবে পেলে সবাইকে কাটিয়ে গোল দিয়ে জিতিয়ে দিচ্ছে ব্রাজিলকে। যেন শুনতে পাই কোনো অজানা সন্ধে থেকে সমাধি গাইছে, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। আমি আলতো করে বাড়ির সামনে পাঁচিলটাকে ছুঁই, আমার ছোটবেলাকে স্পর্শ করি। জানি এ বাড়িতে আমরা ভাড়া থাকতাম একমাত্র। জানি জেঠু, মাম্মাম, সোমাদি, শঙ্করদা, সেই পাড়ার পিসি, চন্দন কাকা, গুপ্ত স্টোর্সের গুপ্তদা, দি লাইফের আশিস কাকা, অরুণাচল সংঘের সেই সব দাদারা কাকারা আমার রক্তের কেউ নয়, তবু আমরাই লোক তো তারা। আমারই ছোটবেলার হাসি কান্নার সঙ্গী, আমার যারা মফস্বল থেকে এসে বাসা বেঁধেছি কলকাতায়, কেউ বাড়ি কিনেছি, কেউ ফ্ল্যাট, কেউ বা আবার ভাড়া বাড়িতেই আছে এখনও। তাদের সবার মতো আমারও আমাদের বাড়ি বললে বাটানগরের সেই ছোটবেলার সাদা রঙের বাড়িটার কথাই মনে পড়ে। সেই বাড়িটা যার একদিকের বারান্দা ফুঁড়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকতো নারকেল গাছ, আর অন্যদিকের জানলায় দাঁড়িয়ে থাকতো কালপুরুষ। কষ্টের গল্প শোনার বা মন খারাপের সিনেমা দেখার মতো এসব মনে পড়লে আজও আমার সেই ছোটবেলার মতোই চোখে জল আসে। শুধু এখন আর তা লুকোই না, কারণ চোখের জল দেখে ফেলার মতো আর কেউ নেই আশেপাশে। ওই বাড়িটার মতো আমরাও যে যার জীবনে একলা, নিঃসঙ্গ।